বাইরে তখন যেন সাক্ষাৎ প্রলয় নেমেছে। ভাদ্রের গুমোট গরমের পর আচমকাই নিম্নচাপের তাণ্ডব গত 3 দিন ধরে গোটা তল্লাটকে ভাসিয়ে দিচ্ছে। অবিশ্রান্ত বৃষ্টির ঝমঝম শব্দের সাথে পাল্লা দিয়ে গোঙাচ্ছে ঝোড়ো হাওয়া। থানার পুরনো অ্যাসবেস্টসের চালের বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো যেন চাবুক মারছে। গ্রামের এই পুলিশ স্টেশনটা বেশ পুরনো। দীর্ঘদিনের অযত্নে ইটের দেওয়াল থেকে পলেস্তারা খসে পড়েছে, আর স্যাঁতস্যাঁতে দেওয়াল বেয়ে উঠে গেছে শ্যাওলার আস্তরণ। ঘরের ভেতর পুরনো ফাইলপত্র আর ড্যাম্প ধরা দেওয়ালের একটা অদ্ভুত সোঁদা গন্ধ। ভোল্টেজের ওঠানামায় মাথার ওপরের হলদেটে বাল্বটা মাঝে মাঝে কেঁপে কেঁপে নিভু নিভু হয়ে আসছে। থানার ভারপ্রাপ্ত ওসি দিব্যেন্দু রায় চরম বিরক্তি নিয়ে হাতের মোটা ফাইলটা সজোরে ছুঁড়ে ফেললেন টেবিলের ওপর। ফাইলের উপর জমে থাকা ধুলো একটু উড়ে গেল। সালা চোর, আগাগোড়া সব কটা চোর। দিব্যেন্দুর গলায় চাপা আক্রোশ আর স্পষ্ট বিরক্তি। সামনে রাখা পুরনো বেতের চেয়ারটায় বসে থাকা বয়স্ক কনস্টেবল মাধব একটু গুটিয়ে গেল। টেবিলের একপাশে রাখা আধ খাওয়া চায়ের ভাঁটটার দিকে একবার তাকিয়ে সে আমতা আমতা করে বলল, আগে মাথা গরম করবেন না স্যার, যা হওয়ার তা তো হয়েই গেছে। উপরওয়ালার ব্যাপার, আমরা আর কি করতে পারি বলুন? মাথা গরম করবো না। দিব্যেন্দুবাবু এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। জানলার দিকে এগিয়ে গিয়ে একটা সিগারেট ধরিয়ে বাইরের ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকিয়ে বললেন, তুমি বলো মাধব, কয়েক কোটি টাকার প্রজেক্ট, রাধা বল্লভপুরের মতো এত বড় একটা গ্রাম, যেখানকার ধান, গম আর সবজি শহরের অর্ধেক বাজারের চাহিদা মেটায়। বছরের পর বছর ধরে সেই ফসল নৌকায় করে নদী পার করতে গিয়ে চাষিদের নাবির শ্বাস উঠত। সরকারের তরফ থেকে তো এই কারণেই এত বড় একটা ব্রিজ স্যাংশন করা হয়েছিল, তাই না? যাতে গ্রামের সাপ্লাই চেনটা ঠিক থাকে। দিব্যেন্দুবাবু সিগারেটে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়লেন, তারপর আবার শুরু করলেন। আর সেই ব্রিজ কিনা কাজ শেষ হবার একেবারে মুখে, একেবারে উদ্বোধনের ঠিক কয়েকদিন আগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। সিমেন্টের বদলে বালি আর ছাই মিশিয়েছিল কন্ট্রাক্টর। ওপরতলার নেতা মন্ত্রী থেকে শুরু করে পঞ্চায়েতের চাই সব কটার পকেট ভরেছে। আর এখন এই দুর্যোগের রাতে তদন্তের ফাইল এসে পড়েছে আমার গায়ে। উপর থেকে অনবরত চাপ আসছে কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য। মাধব মাথা নাড়ল। তার অভিজ্ঞ চোখেও কিছুর একটা শঙ্কা। তা যা বলেছেন স্যার, এই নিয়ে গ্রামেও বেশ উত্তেজনা রয়েছে। তবে ভগবানকে একটা ধন্যবাদ দিতে হয়, ব্রিজটা যখন ভাঙলো তখন রাত 2:30 বাজে। নদীর ওপর ওই তুমুল বৃষ্টির রাতে ব্রিজের আশেপাশে ভাগ্যিস কেউ ছিল না, নইলে কতগুলো যে তরতাজা প্রাণ যেত তার কোনো ঠিক নেই। যা গেছে ছোটোর মধ্যেই গেছে। প্রাণ যায়নি ঠিকই মাধব, কিন্তু এই ব্রিজ ভাঙার ঘটনাটা একটা অশনি সংকেত। দিব্যেন্দুবাবু জানলার বাইরে ফুঁসতে থাকা কালো নদীর দিকে ইশারা করলেন। তার গলার স্বর হঠাৎ করেই একটু ভারী হয়ে এলো। আমার কেন যেন মনে হচ্ছে এই চুরি, জোচ্চুরি আর দুর্নীতির পাঁকে এমন কিছু একটা ঢাকা পড়ে আছে যা আমরা এখনো দেখতে পাচ্ছি না। এই যে একটানা 3 দিন ধরে বৃষ্টি চলছে, গোটা গ্রাম অন্ধকার। আমার মন বলছে এই দুর্যোগ শুধু বাইরে হচ্ছে না। হঠাৎ একটা তীব্র কান ফাটানো বাজ পড়ার শব্দে থানার কাঁচের জানলাগুলো থরথর করে কেঁপে উঠল। মুহূর্তের জন্য বিদ্যুতের ঝলকানিতে আলোকিত হয়ে উঠল বাইরের চরাচর। আর সেই আলোয় দিব্যেন্দু বাবুর মনে হলো জানলার ঠিক বাইরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা পুরনো বটগাছটার নিচে কেউ যেন একটা ছায়া মূর্তির মতো দাঁড়িয়ে আছে। পর মুহূর্তেই আবার ঘুটঘুটে অন্ধকার নেমে এলো। দিব্যেন্দু চোখ কুঁচকে দেখার চেষ্টা করলেন, কিন্তু বৃষ্টির একটানা শব্দ আর হাওয়ার দাপট ছাড়া বাইরে আর কিছু নেই। একটা অদ্ভুত হিমেল স্রোত বয়ে গেল তাঁর শিরদাঁড়াবে।
একটা চাপা অস্বস্তিকর নিস্তব্ধতা গ্রাস করল থানার ভেতরের পরিবেশটাকে। বাইরে তখনও সমানে গর্জন করে চলেছে কালবৈশাখীর রাত। একটানা ঝড়ের গোঙানি আর বৃষ্টির ঝমঝম শব্দে কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে সুব্রতর ভেতরের ঘরে টিমটিমে মোমবাতির আলোটা যেন কোনো মতে নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। এমন সময় হঠাৎ ধড়াম করে খুব ভারী এবং স্যাঁতস্যাঁতে একটা শব্দ আছড়ে পড়ল সদর দরজায়। চমকে উঠল সুব্রত। হাতের কলমটা ছিটকে পড়ল মেঝের ওপর। এই নিশ্ছিদ্র অন্ধকার আর প্রলয়ঙ্করী দুর্যোগের মধ্যে কে আসতে পারে? হাওয়া কি? সুব্রত নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু কয়েক সেকেন্ড পরে আবার শব্দ হলো। এবার আর কোনো সন্দেহ নেই, কেউ যেন বাইরে থেকে দরজার গায়ে হুমড়ি খেয়ে পড়েছে আর কাঁপা কাঁপা হাতে কড়া নাড়ছে। সুব্রত টেবিল থেকে টর্চটা তুলে নিল, তারপর ধীর পায়ে এগিয়ে গেল সদর দরজার দিকে। বুকের ভেতরটা কেন যেন অজানা আশঙ্কায় ঢিপ ঢিপ করছে। কে কে ওখানে? সুব্রত ভেতর থেকে হাঁক দিল। কোনো উত্তর এলো না। সুব্রত একটু ইতস্তত করে ভারী কাঠের দরজার ছিটকিনিটা নামিয়ে পাল্লাটা সামান্য ফাঁক করতেই ঝোড়ো হাওয়া আর বৃষ্টির ছাঁট হুড়মুড় করে ভেতরে ঢুকে এলো। আর তার সাথে সাথে দরজার উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকা একটা ভারী শরীর প্রায় ছিটকে এসে পড়ল সুব্রতর ঘরের মেঝেতে। কে কে এখানে? সুব্রত দুপা পিছিয়ে গেল। টর্চের আলো ফেলে দেখল কাদা আর জলে মাখামাখি এক নারী মূর্তি। পরনের শাড়িটা শরীরের সাথে একেবারে লেপ্টে আছে, ভেজা শ্যাওলার মতো একেবারে। শাড়ির আঁচল দিয়ে মুখের অর্ধেকটা ঢাকা, বাকি অর্ধেকটা ভেজা এলোমেলো চুলে ঢেকে আছে। মেঝেতে বসে সে অতি কষ্টে যেন হাঁপাচ্ছে, যেন অনেকটা পথ দৌড়ে আসার পর তার আর শ্বাস নেওয়ার ক্ষমতা নেই। মহিলাটি ঘরে ঢোকার সাথে সাথে একটা অদ্ভুত বমি উদ্রেককারী গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ল। পচা পাঁক আর মরা মাছের আঁশটে গন্ধ। সুব্রতর গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে নিজের কর্কশ গলাটাকে জোর করে পরিষ্কার করে একটু ধমকের সুরেই বলল, কে কে আপনি? এই মাঝরাতে দুর্যোগের মধ্যে কোথা থেকে এলেন? আর আমার বাড়িতেই বা কি চাই আপনার? মহিলাটি মুখ তুলল না। টর্চের আলোয় সুব্রত দেখল মহিলাটি শাড়ি বেয়ে অনবরত জল ঝরেই চলেছে। মেঝেতে ততক্ষণে একটা ছোটোখাটো কালো জলের ডোবা তৈরি হয়ে গেছে। এ কি কথা কানে যাচ্ছে না নাকি? বোবা নাকি? সুব্রতর গলায় এবার বিরক্তি আর চাপা ভয়। বলছি, কে আপনি? কোথা থেকে এসেছেন? নাম কি আপনার? মুখ থেকে কাপড়টা সরান। মহিলা এবার একটু নড়ল। তার শরীর থেকে একটা থকথকে কাদার ডেলা খসে পড়ল মেঝেতে। একটা অদ্ভুত খসখসে ঘরঘরে গলায় সে উত্তর দিল, নামতে কি হবে গো বাবু? আমি তো ওপারের মানুষ, জলের দেশে। গলাটা শুনে মনে হলো যেন জলের নিচ থেকে কেউ কথা বলার চেষ্টা করছে। সুব্রত ভ্রু কুঁচকে টর্চের আলোটা সরাসরি মহিলাটির মুখের দিকে তাক করল, কিন্তু আঁচল আর চুলের আড়ালে চোখ দুটো কিছুতেই দেখা যাচ্ছে না। ওপার মানে? কোন ওপার? ফাজলামি হচ্ছে আমার সাথে? সোজা কথায় জবাব দিন, ঠিকানা কোথায় আপনার? এই দুর্যোগের রাতে নদীর ওপার থেকে কেউ আসতে পারে নাকি? মহিলাটি অদ্ভুতভাবে একটু হাসল। সেই হাসির শব্দে কোনো প্রাণ নেই, কেবল শুকনো পাতার খসখসানির মতো
একটা আওয়াজ। বিপদ যে বড় বাবু, আমার যে আজই হিসাব মেলাতে আসার কথা ছিল। কিসের হিসেব বলুন তো? আর পাগল ছাগল নাকি আপনি? সুব্রত এবার রীতিমতো রেগে গিয়ে দরজার দিকে হাত বাড়িয়ে বলল, বেরোন, আমার বাড়ি থেকে বেরোন, এক্ষুনি বেরোন বলছি। চোর ডাকাতের অভাব নেই, আর আমি একা একটা মানুষ এখানে আমাকে একা পেয়ে মাঝরাতে ন্যাকামি করতে এসেছেন। মহিলাটি সুব্রতর ধমকে বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং ধীরে ধীরে তার ভেজা কাদামাখা হাতটা তুলল। হাতের আঙুলগুলো অস্বাভাবিক সাদা, আর চামড়াগুলো কোঁচকানো, ঠিক অনেকক্ষণ জলে ডুবে থাকার লাশের মতো। তারাইও না বাবু, তারাইও না। মহিলাটির গলার স্বর এবার ফিসফিসে, অথচ ঘরের প্রতিটি কোণায় যেন প্রতিধ্বনিত হলো। মাঝ নদীতে ডিঙি উল্টে যাওয়ার জোগাড়। ওই ওপার থেকে রহিম চাচারে বড় কষ্ট করে মাত্র নৌকায় পার করে কাছে নামিয়ে দিয়ে গেল আমাকে, তাই তো সোজা তোমার ধরে। কথাটা শোনার সাথে সাথেই সুব্রতর মনে হলো তার পায়ের তলা থেকে কেউ যেন এক ঝটকায় মাটিটা সরিয়ে নিল। টর্চ ধরা হাতটা তার নিজের অজান্তেই থরথর করে কাঁপতে শুরু করলো। রহিম চাচা! সুব্রতর শির দাঁড়াবে একটা বরফ শীতল স্রোত সভাং করে নিচে নেমে গেল। সারা শরীর অবশ হয়ে এলো মুহূর্তের জন্য। রহিম চাচা তো 1 বছর আগে মারা গেছে। গত বছর এই নদীর বুকে ঠিক এইরকমই এক কালবৈশাখীর রাতে ভাঙা ব্রিজের পিলারে ধাক্কা খেয়ে তার তো নৌকা ডুবে গিয়েছিল। সুব্রত নিজের চোখে তার ফুলে ওঠা জল খাওয়া লাশটা মর্গে দেখে এসেছে। আর তাছাড়া আজ রাতের যা পরিস্থিতি, নদীর জল যেভাবে পুঁছছে, তাতে ইঞ্জিন ভ্যান নামানো তো সেখানে অসম্ভব। সেখানে ডিঙি নৌকা চালানো এ তো কোনো জীবিত মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে এই মহিলাকে আর ওপার থেকে একে পার করে আনলো কে? সুব্রতর চোখের মনি ভয়ে বড় বড় হয়ে গেল। সে এক দৃষ্টে তাকিয়ে রইল মেঝেতে জমে ওঠা কালো কাদা জলের ডোবাটার দিকে। তার ঘরের ভেতরের বাতাস যেন হঠাৎ করেই খুব ভারী আর হাড় কাঁপানো ঠান্ডা হয়ে গেছে। বাইরে তখনও সমানে গর্জন করে চলেছে কালবৈশাখীর রাত, কিন্তু সুব্রতর কানের কাছে শুধু একটা কথাই বারবার প্রতিধ্বনিত হতে লাগল, রহিম চাচা নামিয়ে দিয়ে গেল। সুব্রতর মনের ভেতর যে আতঙ্কের হিমশীতল স্রোতটা নেমেছিল, সেটাকে জোর করে ঝেড়ে ফেলার চেষ্টা করল সে। না না, ভয় পেলে চলবে না। এটা নিশ্চয়ই কোনো জোচ্চুরি বা কোনো ষড়যন্ত্র। হয়তো গ্রামেরই কেউ তাকে ভয় দেখিয়ে টাকা হাতড়ানোর ফোন দিয়ে এঁটেছে। কারণ ইদানিং তার কাছে টাকা আসার তো কোনো অভাব নেই। টাকার পাহাড় জমিয়েছে সুব্রত। বুকের ভেতর হাতুড়ি পেটার মতন শব্দটাকে ধামাচাপা দিয়ে নিজের সমস্ত সাহস সঞ্চয় করে সে এবার রুখে দাঁড়ালো। বেরো, এক্ষুনি বেরো বলছি আমার ঘর থেকে। সুব্রতর গলাটা এবার চিৎকারের পর্যায়ে পৌঁছাল। হাতের টর্চের আলোটা সরাসরি মহিলাটির মুখের দিকে তাক করে সে প্রায় গর্জে উঠল। রহিম চাচার ভূত দেখাচ্ছ আমাকে? আমি সুব্রত কন্ট্রাক্টর। এসব সস্তা চালবাজিতে আমি ভয় পাই না, বুঝেছ? সোজা দরজার দিকে পা বাড়াও, নইলে কিন্তু আমি গলা ধাক্কা দিয়ে। কিন্তু সুব্রতর কথাগুলো মাঝপথেই আটকে গেল। সে খেয়াল করল তার এই গগনভেদী চিৎকারে মহিলাটির মধ্যে বিন্দুমাত্র হেলদোল নেই। সে যেন পাথরের মূর্তির মতো স্থির, কোনো প্রতিবাদ নেই, কোনো নড়াচড়া নেই। বরং সে ধীরে ধীরে এক অদ্ভুত যান্ত্রিক ভঙ্গিতে পা টেনে টেনে ঘরের একটা অন্ধকার কোণে গিয়ে দাঁড়ালো। তার ভেজা শাড়ি আর কাদামাখা শরীরটা অন্ধকারের সাথে যেন মিশে যেতে চাইল। ঘরের ভেতরের নিস্তব্ধতাটা এবার আরো বেশি দমবন্ধ করা হয়ে উঠল। বাইরে ঝড়ের শোঁ শোঁ আওয়াজকে ছাপিয়ে সুব্রতর কানে আসতে লাগলো
একটা একটানা শব্দ, টুপ টুপ করে। শব্দটা আসছে ওই অন্ধকার কোণটা থেকে। সুব্রত টর্চের আলোটা মেঝের দিকে নামাতেই দেখল মহিলাটি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে এখনো তার গা থেকে চুইয়ে চুইয়ে অনবরত কালো ঘোলাটে জল পড়ছে। জলটা সাধারণ নয়, তার মধ্যে মিশে আছে চাপ চাপ কাদা আর সবুজ শ্যাওলা। মুহূর্তের মধ্যে সেই জল গড়িয়ে মেঝের উপর একটা বড় কাদা জলের ডোবা তৈরি করে ফেলল। আর তার সাথেই ঘরের বদ্ধ বাতাসে যেন বিষের মতো ছড়িয়ে পড়তে লাগলো সেই তীব্র পাকানো গন্ধটা। নদীর তলার বহুদিনের পুরনো পচা পাঁক, পচা গলা শামুক আর মরা মাছের নাড়ি ভুঁড়ির যে বিভৎস আষ্টে গন্ধ হয়, ঠিক সেই গন্ধে সুব্রত নাড়ি ভুঁড়ি উল্টে আসার জোগাড় হলো। সে এক হাতে নাক মুখ চেপে ধরে পেছাতে শুরু করলো। পেছাতে পেছাতে সুব্রতর পিঠটা গিয়ে ঠেকল ঘরের পিছনের দিকের জানলার কপাটে। জানলাটা ঠিক নদীর দিকটায়। ছিটকিনিটা ঝড়ের দাপটে একটু আলগা হয়ে খট খট শব্দ করছিল। সুব্রত কোনো মতে জানলার কপাটটা শক্ত করে চেপে ধরার চেষ্টা করলো, কিন্তু ঠিক তখনই কান ফাটানোর শব্দে একটা বিরাট বাজ পড়ল একেবারে নদীর কাছাকাছি কোথাও। আর সেই তীব্র চোখ ধাঁধানো নীলচে বিদ্যুতের আলোয় কয়েক সেকেন্ডের জন্য বাইরের গোটা পৃথিবীটা যেন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠল। সেই কয়েক মুহূর্তের ঝলকানিতে জানলার কাঁচের ভেতর দিয়ে সুব্রত যা দেখল তাতে তার হৃৎপিণ্ডটা যেন এক লাফে গলায় এসে আটকাল। জানলা দিয়ে সোজা নদীর ঘাটটা দেখা যায়। কালবৈশাখীর উন্মত্ত হাওয়ায় নদীর কালো জল ফুলে ফেঁপে উঠেছে। পাহাড় প্রমাণ ঢেউগুলো ফনা তোলা সাপের মতো আছড়ে পড়ছে পাড়ের উপর। আর সেই বিক্ষুব্ধ পাগল প্রায় ঢেউয়ের মাঝে ঘাটের পুরনো খুঁটিটার সাথে দড়ি দিয়ে বাঁধা রয়েছে একটা জরাজীর্ণ কাঠের ডিঙি নৌকা। অসম্ভব! এই প্রলয়ের রাতে ওইখানে নৌকা এলো কোথা থেকে? পরপর আবার কয়েকবার বিদ্যুৎ চমকালো আকাশে। ঝলকে ঝলকে ওঠা সেই আলোয় সুব্রত দেখল সেই ভাঙা চোরা নৌকার মাথায় একটা পুরনো হারিকেন ঝোলানো। ঝড়ের দাপটে সেটা পাগলের মতো এদিক ওদিক দুলছে, আর তার টিমটিমে লালচে আলোটা একটা ভৌতিক মায়া তৈরি করেছে নদীর বুকে। কিন্তু সুব্রতর দৃষ্টি আটকে গেল নৌকার পেছনের দিকটায়। হারিকেনের ওই কাঁপা কাঁপা আলো আর বিদ্যুতের ঝলকানির মধ্যে সে স্পষ্ট দেখতে পেল নৌকার হাল ধরে বসে আছে একটা অবয়ব, একটা আবছা কুয়াশা মাখা ছায়া মূর্তি। মাথাটা সামনের দিকে ঝোঁকানো, পরনে একটা পুরনো ফতুয়া আর মাথায় গামছা বাঁধা। বৃষ্টির ছাঁটের মধ্যে দিয়ে মূর্তিটাকে স্পষ্ট চেনা না গেলেও ওই বসার ভঙ্গি আর হালের ওপর রাখা হাত দুটো সুব্রতর বড্ড চেনা। রহিম চাচা। বিদ্যুতের আলো নিভে যেতেই আবার ঘুটঘুটে অন্ধকার গ্রাস করল বাইরেটা। সুব্রতর পা দুটো যেন অবশ হয়ে এলো। সে কাঁপতে কাঁপতে জানলার গ্রিলটা চেপে ধরল। তার মানে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা ওই মহিলা সত্যি কথা বলছে। 1 বছর আগে নদীর অতলে তলিয়ে যাওয়া রহিম চাচা এই মৃত মানুষটাকে নৌকা করে এপারে পার করে দিয়ে গেছে। হঠাৎ সুব্রতর খেয়াল হলো ঘরের কোণ থেকে সেই টুপ টুপ করে জল পড়ার শব্দটা আর আসছে না, বরং তার ঠিক ঘাড়ের কাছে, একেবারে কানের কাছে কেউ যেন খুব ভারী আর জল ভরা গলায় নিঃশ্বাস ফেলছে। আর তার সাথে সাথেই
সেই পচা পাঁকের গন্ধটা সুব্রতর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। সুব্রত টর্চটা ঘোরাতেই পারল না, তার সমস্ত শরীর যেন আতঙ্কে পাথর হয়ে গেছে। সুব্রত আর পেছনে হটতে পারল না, পিঠটা জানলার গ্রিলে আষ্টে পৃষ্ঠে সেঁটে আছে, আর ঘাড়ের কাছে অনুভব করছে একটা জমাট বাঁধা স্যাঁতস্যাঁতে নিঃশ্বাস। ভয়াল আতঙ্কে তার শরীরের রক্ত যেন যেন বরফ হয়ে জমে যাচ্ছে। কাঁপা কাঁপা হাতে সে টর্চের আলোটা নিজের বুকের কাছ থেকে সামান্য উপরে তুলতেই দেখল অন্ধকারের বুক চিরে ঠিক তার মুখের সামনে দাঁড়িয়ে আছে সেই নারী মূর্তি। হঠাৎ জানলার বাইরে বিকট শব্দে একটা বাজ পড়ল। সেই বিদ্যুতের তীব্র নীলচে আলোয় মহিলাটি ধীরে ধীরে তার ভেজা শাড়ির আঁচলটা মুখ থেকে সরিয়ে নিল। আর সেই দৃশ্য দেখে সুব্রতর বুক চিরে একটা অমানুষিক আর্তনাদ বাইরে বেরিয়ে আসতে চাইল, কিন্তু গলার কাছে দলা পাকিয়ে আটকে গেল। মহিলার মুখের বাঁ দিকের অংশটা বলতে আর কিছুই নেই। নদীর রাক্ষসে মাছে খুবলে খেয়েছে পুরো গাল, ঠোঁট আর চোখের পেশি। সেখান দিয়ে মরা মানুষের সাদা হাড় আর দাঁতের মাড়ি বিভৎসভাবে বেরিয়ে আছে। টর্চের কাঁপা কাঁপা আলোয় সুব্রতর চোখ গেল নিচের দিকে। পরনের ভেজা কাদায় লেপ্টে থাকা শাড়ির নিচ দিয়ে এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে তার অস্বাভাবিক ফুলে ওঠা গ্যাসে ঢোল হয়ে থাকা পচনশীল পেটটা। সুব্রতর চোখের সামনে 1 বছর আগের সেই অভিশপ্ত রাতের স্মৃতিটা বিদ্যুতের মতো ঝলসে উঠল। এই তো সেই প্রসূতি মহিলা। গত বছর ব্রিজ ভাঙার রাতে প্রসব যন্ত্রণা ওঠায় রহিম চাচার নৌকায় যে নদী পার হতে গিয়ে অতলে তলিয়ে গিয়েছিল। তার মানে নদীর তলদেশ থেকে উঠে আসা এক গলিত লাশ এতক্ষণ ধরে তার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। জল আর কাদায় প্যাচ প্যাচ করে একটা বিভৎস শব্দ তুলে মৃতদেহটি সুব্রতর দিকে এক পা এগিয়ে গেল। গলার ভেতর থেকে যেন এক রাশ পচা জল আর কাদা উগড়ে দিয়ে সেই খসখসে অমানুষিক গলার স্বরটা ফিস ফিস করে উঠল। চাচা, তোমার জন্য নৌকায় বসে আছে গো বাবু, পুরনো হিসাব মেলাতে হবে। আতঙ্কের চরম সীমায় পৌঁছে সুব্রতর মস্তিষ্কের সমস্ত স্নায়ু যেন এক লহমায় বিকল হয়ে গেল। হাতের টর্চটা সজোরে মেঝের ওপর আছড়ে পড়ে নিভে গেল। বাঁচাও, কেউ বাঁচাও আমায়, বাঁচাও। কে তুমি? পাগলের মতো চিৎকার করতে করতে সে অন্ধকারের মধ্যেই প্রাণপণে ছুটে গেল ঘরের ভেতরের কাঠের দরজাটার দিকে, যেখান দিয়ে সে ভেতরের ঘরে পালাবে। কিন্তু দরজার হাতল ধরে টান মারতেই সুব্রতর মনে হলো তার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। দরজাটা খুলছে না। সে দুহাত দিয়ে প্রাণপণে ধাক্কা দিল, কিন্তু ভারী কপাট এক চুলও নড়ল না। ভেতরের ঘরের দরজাটা বাইরে থেকে শক্ত করে তালা বন্ধ। সুব্রত রক্ত যেন ভয়ে জল হয়ে গেল। বন্ধ করলো? বাইরের সদর দরজা তো সে নিজের হাতে খুলেছিল, আর এই ভেতরের দরজা তো খোলা থাকার কথা। তার মানে এই পচা গলা মৃতদেহটি বাইরে থেকে দরজায় ধাক্কাই দেয়নি। ওটা শুরু থেকে এই বন্ধ ঘরের ভেতরে অন্ধকারের মধ্যে তার পেছনেই দাঁড়িয়েছিল। বাইরের ওই দরজায় ধাক্কা দেওয়ার শব্দটা আসলে তাকে বোকা বানানোর একটা ফাঁদ মাত্র। কেমন যেন সমস্ত কিছু মাথার ভেতর ওলট পালট হয়ে যাচ্ছে। তাহলে বাইরে দরজায় কড়া নেড়েছিল কে তালা লাগালো এই ঘরে? হিসেব কিছুই মিলছে না। হঠাৎ পিছনের জানলার কাঁচের ওপর ভারী কিছুর আঘাতের শব্দ হলো। সুব্রত দেওয়াল ঘেঁষে ধীর গতিতে একটা কলের পুতুলের মতো ঘাড় ঘুরিয়ে জানলার দিকে তাকালো। আবার বিদ্যুৎ চমকালো আকাশে, আর সেই কয়েক সেকেন্ডের আলোয় সুব্রত দেখল জানলার ঠিক ওপাশে কাঁচের একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সেই ছায়া মূর্তি।
রহিম চাচা। বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে তার ফুলে ওঠা ফ্যাকাশে মুখ, কিন্তু চোখের দিকটা। সুব্রত শিউরে উঠল। চাচার ডান চোখের ওপর দিয়ে কপাল থেকে গাল পর্যন্ত একটা গভীর বিভৎস কোপের দাগ হাঁ করে আছে, যেন ধারালো কোনো ভারী অস্ত্র দিয়ে কেউ চোখের ওপর সজোরে কোপ মেরেছে। সেই কাটা অংশ থেকে গল গল করে বেরোনো কালো রক্ত বৃষ্টির জলের সাথে মিশে জানলার কাঁচ বেয়ে সাপের মতো নিচে গড়িয়ে পড়ছে। আর সেই বীভৎস খুবলে নেওয়া একটা মাত্র চোখ নিয়ে রহিম চাচা জানলার ওপাশ থেকে সুব্রতর দিকে তাকিয়ে একটা পৈশাচিক বিকৃত হাসি হাসছে। তার হাতে একটা মরচে পড়া লোহার তালা। সুব্রতর আর বুঝতে বাকি রইল না রহিম চাচাই বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে তাকে নরকের খাঁচায় বন্দি করেছে। তার পালানোর আর কোনো রাস্তা নেই। ঘরের ভেতরের পচা গলা প্রসূতির লাশ তাকে একটু একটু করে গ্রাস করতে এগিয়ে আসছে। আর বাইরে অপেক্ষায় দাঁড়িয়ে আছে সাক্ষাৎ মৃত্যুদূত। ঘরের বদ্ধ বাতাসে তখন পচা পাঁক আর গলিত মাংসের তীব্র গন্ধ। সেই গন্ধে সুব্রতর ফুসফুস যেন ছিঁড়ে আসতে চাইছে। জানলার উপাসে রহিম চাচার সেই খুবলে নেওয়া বিভৎস চোখ, আর সামনে দাঁড়িয়ে থাকা প্রসূতি মহিলার ফুলে ওঠা লাশ, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে সুব্রতর মস্তিষ্কের পর্দা থেকে বর্তমানের অন্ধকারটা যেন নিমেষে সরে গেল। ভয়ের এক চরম বিন্দুতে পৌঁছে মানুষের বোধ শক্তি যখন কাজ করা বন্ধ করে দেয়, তখন তার অবচেতন মন তাকে ফিরিয়ে নিয়ে যায় তার সবচেয়ে বড় অপরাধের দিনটিতে। সুব্রতর চোখের সামনে এখন আর কোনো প্রেতাত্মা নেই। তার জায়গায় তুলছে 1 বছর আগের সেই কালবৈশাখীর রাত, আর তার নিজের তৈরি করা দুর্নীতির এক ভয়াবহ কঙ্কাল। আসলে আজকের এই আধুনিক সমাজে মানুষের জীবনের দাম ঠিক কতটুকু? একটা সরকারি টেন্ডার, কয়েক কোটি টাকার প্রজেক্ট, আর নেতাদের পকেটে ঢোকা মোটা অঙ্কের কাটমানি বা কমিশনের কাছে সাধারণ খেটে খাওয়া মানুষের প্রান্ত স্রেফ কয়েকটা সংখ্যা মাত্র। সুব্রত স্পষ্ট মনে পড়ে যাচ্ছে 1 বছর আগের সেই দিনগুলোর কথা। গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল নদীর ওপর পাকাপাকিভাবে একটা ব্রিজ হোক। সরকার টাকাও বরাদ্দ করেছিল ঢেলে, কিন্তু সেই টাকার সিংহভাগই তো চলে গিয়েছিল ওপরতলার মন্ত্রী, লোকাল এমএলএ আর পঞ্চায়েতের চাঁইদের পকেটে। কাজটা পাওয়ার জন্য সুব্রতকেও কম কাঠখড় পোড়াতে হয়নি। তারপর সে লোকসান তুলতে গিয়ে সে ব্রিজের মাল মশলায় করেছিল চূড়ান্ত জালিয়াতি। 1 নম্বর ইটের বদলে 3 নম্বর ইট, আসল নদীর বালির বদলে মাটি মেশানো খাদের বালি, আর দামি সিমেন্টের বস্তায় অর্ধেক ফ্লাই অ্যাশ মিশিয়ে তৈরি হয়েছিল ওই মৃত্যু ফাঁদ। রডের কাঠামোতেও ছিল মারাত্মক ফাঁকি। ইঞ্জিনিয়ারকে টাকা খাইয়ে সে সব রিপোর্ট পাশ করিয়ে নিয়েছিল। সুব্রত জানত এদেশে টাকা ছড়ালে অন্ধের চোখেও ছানি পড়ে যায়, আর বোবাও গান গায়। কিন্তু প্রকৃতি তো আর ঘুষ নেয় না। 1 বছর আগে বৈশাখ মাসে এক কালবৈশাখীর দুর্যোগের রাত। নদীর জল ফুঁসছিল। টানা বৃষ্টির কারণে শহরের সাথে গ্রামের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। গ্রামের কোনো অ্যাম্বুলেন্স বা গাড়ি ঢোকার উপায় ছিল না। আর ঠিক সেই রাতেই সেই প্রসূতি মহিলার প্রসব যন্ত্রণা ওঠে।
গ্রামের মানুষ নিরুপায় হয়ে ছুটে গিয়েছিল রহিম চাচার কাছে। রহিম চাচা জানতো নদীর যা অবস্থা, ডিঙি ভাসানো মানে সাক্ষাৎ মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়া। কিন্তু এই ছটফট করতে থাকা মেয়েটার কষ্ট দেখে সে আর স্থির থাকতে পারেনি। মেয়েটার সংসারে আর কেউ ছিল না, স্বামী মারা গিয়েছে মাত্র 15 দিন আগে। অভাগা মেয়েটিকে নিয়ে মাঝ নদীতে যখন নৌকাটা এসে পৌঁছায়, তখন প্রকৃতির রুদ্ররোষের চেয়েও বড় এক মানুষের তৈরি দুর্যোগ তাদের জন্য অপেক্ষা করছিল। সুব্রতর সেই ভেজাল মাল মশলায় তৈরি ব্রিজের মাঝখানের মূল পিলারটা ঝড়ের দাপট আর জলের তোড় সহ্য করতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। সুব্রতর আজও মনে আছে সেই বিকট শব্দটা। হাজার হাজার টন কংক্রিটের চাঙড় আর লোহার রড সোজা এসে আছড়ে পড়েছিল রহিম চাচার ছোট্ট নৌকার ওপর। কোনো চিৎকার করার সুযোগটুকুও তারা পায়নি। কংক্রিটের ভারে মাঝ নদীতেই চুরমার হয়ে গিয়েছিল ডিঙিটা। নদীর কালো জল মুহূর্তে শুষে নিয়েছিল দুটো তরতাজা প্রাণ আর পৃথিবীর আলো না দেখা একটা ভ্রূণকে। পরদিন সকালে নদীর ঘাটে যখন লাশ দুটো ভেসে উঠল, তখন রহিম চাচার মুখের ডান দিকটা ব্রিজের লোহার রডের আঘাতে ফালা ফালা হয়ে গেছে। একটা চোখ কোপ খাওয়ার মতো উপড়ে বেরিয়ে এসেছে। আর ওই প্রসূতি মহিলার লাশটা ফুলে ঢোল হয়ে আটকে ছিল পিলারের খাঁজে। ঘটনাটা জানাজানি হলে সারা গ্রামে আগুন জ্বলে উঠত। কিন্তু সুব্রত ছিল পাক্কা খেলোয়াড়। সে জানত এদেশে সত্যির চেয়ে টাকার জোর অনেক বেশি। সে রাতে সে থানার ওসি দিব্যেন্দুবাবুকে লাখখানেক টাকার বান্ডিল ধরিয়ে পুরো কেসটা ধামাচাপা দেয়। গ্রামের মাতব্বরদের ভয় দেখিয়ে আর মৃতদের পরিবারকে যৎসামান্য কিছু ক্ষতিপূরণের টোপ দিয়ে মুখ বন্ধ করে দেয়। সরকারি খাতায় লেখা হয় ঝড়ের রাতে ভারসাম্য হারিয়ে নৌকাডুবিতে মৃত্যু হয়েছে। ব্রিজের নিম্নমানের কাজ নিয়ে কোনো তদন্তই হয়নি। সবাই ভুলে গিয়েছিল। সুব্রত নিজেও দিব্যি ভুলতে বসেছিল সেই 2 নম্বর কারবার আর দুটো লাশের কথা। নতুন করে ব্রিজের কাজ আবার শুরু হবে। কিন্তু পাপ যে কখনো ছাই চাপা থাকে না। হিসাব মেলাবে না বাবু। হঠাৎ সেই জল ভরা থলথলে গলার আওয়াজে সুব্রতর স্মৃতির ঘোরটা দড়াম করে ভেঙে গেল। বাস্তবতার চরম ধাক্কা তাকে আছড়ে ফেলল বর্তমানের এই নরককুণ্ডে। সে দেখল মহিলাটি তার দিকে আর এক পা এগিয়ে এসেছে। তার সেই মাঝে খুবলে খাওয়া গালের ফাঁক দিয়ে যেন গড়িয়ে পড়ছে সুব্রতর দুর্নীতির সমস্ত নোংরামি। সুব্রত আজ বুঝতে পারছে এই ভূত বা প্রেতাত্মা শুধু কোনো অলৌকিক শক্তি নয়, এরা হলো তার সেই পচনশীল বিবেকহীন লোভের চাক্ষুষ প্রমাণ। আজ থেকে 1 বছর আগে সে যে মৃত্যু ফাঁদ তৈরি করেছিল সস্তার মাল মশলা দিয়ে, আজ সেই ফাঁদেই সে নিজে আটকা পড়েছে। বাইরে জানলার কাঁচে রহিম চাচা তার সেই কোপ খাওয়া চোখ নিয়ে এক দৃষ্টি তাকিয়ে আছে। তার হাতের তলাটা একবার তুলে দেখালো সে। অর্থাৎ যে ব্যবস্থাকে সুব্রত টাকা দিয়ে কিনে নিয়েছিল, আজ সেই ব্যবস্থার বাইরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। বিচার আজ আর থানার টেবিলে হবে না, বিচার হবে এই বদ্ধ ঘরের অন্ধকারে। সুব্রতর হাঁটু দুটো আর ভার বইতে পারল না। সে ধপ করে বসে পড়ল মেঝেতে জমে থাকা সেই কাদা জলের ডোবাটার উপর। বাইরে তখনও সমানে গর্জন করে চলেছে কালবৈশাখী। যেন 1 বছর আগের সেই জমা হওয়া ক্রোধ আজ সুব্রতর ওপর আছড়ে পড়ার জন্য তৈরি হচ্ছে।
ভোরের আলো ফুটতেই 3 দিনের এক টানা দুর্যোগ অবশেষে শান্ত হলো। সকালে রোদ এসে পড়ল ধুয়ে যাওয়া গাছপালার ওপর, কিন্তু প্রকৃতির এই স্নিগ্ধতার মাঝেও রাধাবল্লভপুর গ্রামের বাতাস যেন একটা অদ্ভুত চাপা আতঙ্কে থমথম করছিল। সকাল 10টা নাগাদ থানার জিপটা এসে থামল নদীর ধারে সুব্রতর আধপাকা বাড়িটার সামনে। ওসির জিপ দেখে ততক্ষণে গ্রামের জনা কয়েক মানুষও ভিড় জমিয়েছে। ওসি দিব্যেন্দু রায় গাড়ি থেকে নেমে ভুঁড়ো কুঁচকে তাকালেন বাড়িটার দিকে। চারপাশটা অস্বাভাবিক নিস্তব্ধ। মাধব, দরজা তো ভেতর থেকে বন্ধ দেখছি, তা ডাকাডাকি করে কোনো সারা শব্দ পেলে? দিব্যেন্দু বাবু জিজ্ঞেস করলেন। কনস্টেবল মাধব মাথা নাড়ল। আগে না স্যার, কাল রাত থেকে কেউ কন্ট্রাক্টর বাবুকে দেখেনি। আমি জানালা দিয়ে উঁকি মারার চেষ্টা করলাম, কিন্তু সব কটা জানলাও ভেতর থেকে ছিটকানি তুলে শক্ত করে বন্ধ করা ছিল। কেমন একটা সন্দেহ হয়, আপনাকে খবর দিলাম। দিব্যেন্দুবাবুর ইশারায় দুজন পুলিশকর্মী ভারী কাঠের দরজাটায় সজোরে কয়েকবার ধাক্কা দিতে ছিটকিনি ভেঙে পাল্লা দুটো ছিটকে খুলে গেল। আর দরজা খুলতে যে জিনিসটা হুড়মুড় করে বাইরে বেরিয়ে এলো, তাতে দিব্যেন্দুবাবু মাধব থেকে শুরু করে উপস্থিত সবার পেটের নাড়ি ভুঁড়ি উল্টে আসার জোগাড় হলো। একটা দম বন্ধ করা পচা গলা দুর্গন্ধ, নদীর একেবারে তলদেশের বহুদিনের পচা পাঁক, মরা শামুক আর পচা মাছের আঁশটে গন্ধে ঘরের বাতাস ভারী হয়ে আছে। নাকমুখ রুমাল দিয়ে চেপে ধরে দিব্যেন্দু ঘরের ভেতর পা রাখলেন। ভেতরের দৃশ্য দেখে পোড় খাওয়া পুলিশ অফিসার দিব্যেন্দুরও শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ঘরের একেবারে মাঝখানে মেঝের ওপর চিত হয়ে পড়ে আছে সুব্রতর নিথর শক্ত হয়ে যাওয়া মৃতদেহ। তার দুটো চোখ কোটর থেকে বেরিয়ে আসছে অসীম এক আতঙ্কে। মুখের পেশিগুলো এমনভাবে বিকৃত হয়ে আছে যেন মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সে কোনো অবর্ণনীয় বিভীষিকা দেখেছিল। কিন্তু দিব্যেন্দুর নজর আটকে গেল মেঝের চারপাশের দৃশ্যটায়। সুব্রতর মৃতদেহকে ঘিরে সারা ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে 500 আর 1000 টাকার অসংখ্য বান্ডিল। লাখ লাখ টাকা, কিন্তু সেই টাকার নোটগুলোর উপর কে যেন লেপে দিয়েছে নদীর কুচকুচে কালো দুর্গন্ধযুক্ত পাঁক। সরকারি খাতায় জালিয়াতি করে সাধারণ মানুষের জীবনের বিনিময়ে কামানো ওই টাকার স্তূপ আজ নদীর নোংরা কাদায় মাখামাখি হয়ে এক বিভৎস উপহাসের মতো পড়ে আছে। এই ঘটনার ঠিক 3 দিন পর গ্রামের সেই পুরনো থানা, বাইরে আজ ঝকঝকে রোদ, অথচ থানার ভেতরে স্যাঁতস্যাঁতে ঘরটায় একটা থমথমে অস্বস্তিকর পরিবেশ। দিব্যেন্দু রায় নিজের চেয়ারে বসে একটা ফাইলের পাতা উল্টে দেখছে। তার কপালে গভীর চিন্তার ভাঁজ। আঙুলের ফাঁকে ধরা সিগারেটটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কনস্টেবল মাধব ধীর পায়ে ঘরে ঢুকে এক ভাঁড় চা রাখল টেবিলের ওপর। স্যার, সুব্রত বাবুর রিপোর্টটা কি এসেছে পোস্টমর্টেমের? মাধব একটু ইতস্তত করে জিজ্ঞেস করল। দিব্যেন্দুবাবু ফাইলটা বন্ধ করে টেবিলের ওপর রাখলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, এইমাত্র এলো। আর এই রিপোর্ট দেখার পর আমার নিজেরই মাথার কাজ করা বন্ধ করে দিয়েছে। আগে কেন স্যার? হার্ট অ্যাটাক তো। ওই দুর্যোগের রাতে একা ঘরে হয়তো ভয় পেয়ে বা কোনোভাবে। না। দিব্যেন্দুবাবু মাধবের কথার মাঝখানেই তাকে থামিয়ে দিলেন। তার গলাটা অস্বাভাবিক নিচু। সুব্রতর মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি মাধব,
ওর মৃত্যু হয়েছে জলে ডুবে, অ্যাসফিক্সিয়া ডিউ টু ড্রাউনিং। মাধবের চোখ দুটো কপালে উঠে গেল। আগে জলে ডুবে? কিন্তু স্যার, সুব্রতবাবুর ঘরের সব দরজা জানলা তো ভেতর থেকে শক্ত করে বন্ধ ছিল। আমরা তো নিজেরা দরজা ভেঙে ঢুকেছি। বন্ধ ঘরের ভেতর একটা লোক জলে ডুবে মারা যায় কি করে? ডাক্তারও ঠিক এই কথাটাই ভেবে পাগল হওয়ার জোগাড় মাধব। দিব্যেন্দুবাবু সিগারেটের শেষ টানটা দিয়ে সেটা অ্যাস্ট্রেতে পিষে দিয়ে বললেন, ডাক্তার রিপোর্ট লিখছেন সুব্রতর ফুসফুস কানায় কানায় নদীর ঘোলা জলে ভর্তি ছিল। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার কি জানো? ডাক্তার ওর শ্বাসনালী আর ফুসফুসের একদম গভীরে ফরেন পার্টিকলস হিসেবে এমন কিছু পেয়েছেন যা ডাক্তারি পরিভাষায় ব্যাখ্যা করা অসম্ভব। আগে কি পেয়েছেন স্যার? সুব্রতর ফুসফুসের একেবারে ভেতর থেকে পাওয়া গেছে নদীর তলদেশের পচা শ্যাওলা, জলজ দাম আর রাত পচা শামুকের টুকরো। এই ধরনের শ্যাওলা নদীর পাড়ে হয় না, এগুলো জন্মায় নদীর একেবারে 10-12 ফুট নিচে গভীর জলের তলায় ঘুটঘুটে অন্ধকারে। যেন কেউ সুব্রতকে আক্ষরিক অর্থেই নদীর ওই অতল পাঁকের মধ্যে টেনে নিয়ে গিয়ে ওর নাক মুখ দিয়ে জোর করে নদীর পাঁক আর জল গিলিয়েছে। মাধব একটা ঢোক গিলল। তার সারা গায়ে কাঁটা দিয়ে উঠছে। সে কাঁপা গলায় বলল, কিন্তু স্যার, এটা কিভাবে সম্ভব? কে করলো এই কাজ? দিব্যেন্দুবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। জানলার কাছে গিয়ে দাঁড়ালেন, যেখান থেকে দূরের শান্ত নদীটা স্পষ্ট দেখা যাচ্ছে। কিছু মানুষের লোভ যখন শালীনতার সব সীমা ছাড়িয়ে যায় মাধব, তখন তাদের বিচার করার জন্য আইনের দরকার পড়ে না। দিব্যেন্দুবাবুর গলায় এক অদ্ভুত প্রশান্তি, অথচ তার আড়ালে লুকিয়ে থাকা রূঢ় বাস্তবতা। এই যে লাখ লাখ টাকার দুর্নীতির পাঁকে ওরা ব্রিজটা তৈরি করেছিল, তার ফল তো রহিম আর ওই হতভাগ্য মেয়েটাকে নিজেদের প্রাণ দিয়ে চোকাতে হয়েছিল। আমরা এই পুলিশ প্রশাসন সেদিন টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিলাম, কিন্তু প্রকৃতি তো আর ঘুষ নেয় না মাধব। নদীর ওই কালো পাঁকের তলায় আটকে থাকা মৃত মানুষগুলোর হিসাব তো কাউকে না কাউকে চোকাতেই হতো। দিব্যেন্দুবাবু জানলার বাইরের দিকে তাকিয়ে রইলেন। নদীটা আজ শান্ত এবং স্তব্ধ, যেন তার বুকের ভেতর লুকিয়ে থাকা সমস্ত ক্রোধ সে উগড়ে দিয়ে এসেছে ওই বদ্ধ ঘরের ভেতরে। সুব্রত সেদিন ভেবেছিল টাকা দিয়ে সব চাপা দেওয়া যায়, কিন্তু ও ভুলে গিয়েছিল যে পাঁক ও নিজে তৈরি করেছিল, একদিন সেই পাঁকের তলাতেই ওকে দম বন্ধ হয়ে মরতে হবে। মানুষের তৈরি করা আদালত হয়তো অন্ধ হতে পারে, কিন্তু প্রকৃতির আদালত বড় নির্মম। সেখানে কোনো ফাইল ধামা চাপা দেওয়া যায় না। থানার বাইরে তখন রোদ চড়েছে। দূরে নদীর বুক চিরে একটা ছোট ডিঙি নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সেই নৌকার দিকে তাকিয়ে দিব্যেন্দুবাবুর মনে হলো, কিছু গল্প আসলে কখনো শেষ হয় না। সমাজের গভীরে ঘাপটি মেরে থাকা দুর্নীতির মতোই তারা রূপ বদলে বারবার ফিরে আসে। কখনো কালবৈশাখীর রাতে, আবার কখনো বদ্ধ ঘরের ঘুটঘুটে অন্ধকারে। শুনলেন এক কাল বৈশাখী ঝড়ের রাত। আমাদের আজকের এই বিশেষ নিবেদন আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। বরাবরের মতো আজও আপনার জন্যে এই গল্পের মধ্যে থেকেই থাকছে একটি প্রশ্ন। আচ্ছা বলুন তো, গল্পের মধ্যে যে গ্রামটির উল্লেখ করা হয়েছে সেই গ্রামের নাম কি? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানান। চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন সমীর সরকার, দীপক মালাকার, জয়শ্রী বিশ্বাস, শেখ মনোয়ার, সরোজিনী, গাবান, দিব্যাংশী এবং নয়নিকা, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, টুম্পা মণ্ডল,
দীপক মণ্ডল, বন্দনা মণ্ডল, রানা কাজী, প্রদীপ চক্রবর্তী, অনিতা মান্না, মোহাম্মদ মসিদুর রহমান, রত্না দেবনাথ, পূজা, সুস্মিতা দাস, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, রিয়া মাতিয়া, রাধারানী বিষ্ণু, সৌমেন দে ও সৌমিক দে, শর্মিলা বেগম, সাবির, গণেশ দাস, মিঠু দাস, রিয়া দাস, মোহাম্মদ রশিদুল ইসলাম, ইসমাইল মল্লিক, বনশ্রী মুখার্জি, সদানন্দ বেরা এবং হাসান মোল্লা। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর এক রাশ ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ নিবেদন। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথচ আমাদের গল্পগুলি নিয়মিত শুনছেন, তাদের কাছে একান্ত অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং যারা আমাদের গল্পগুলি প্রথমবার শুনছেন, আপনারাও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং সঙ্গে হাইপ দিতে ভুলবেন না। আমি সুদর্শন আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী এপিসোডে আরেকটা টান টান উত্তেজনা আর হাড় কাঁপানো গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে।